নমস্কার বন্ধুরা, আমি রঞ্জিত মণ্ডল আর তোমরা দেখছি কিওর বাই রঞ্জিত মণ্ডল ইউটিউব চ্যানেল। তো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অষ্টাঙ্গ হৃদয়মের ভাগ 1, যেখানে কিছু সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। ঠিক আছে, সেইগুলো আজকে আরেকবার রিভাইজ করে তারপর আজকের ভিডিও স্টার্ট করব। তো সেটা অবশ্যই শুরু করে নেওয়া যাক। আমরা আগামী ভিডিওতে আলোচনা করেছিলাম যে আমি প্রথমে বলেছিলাম যে আমরা যে রান্না করছি সেই রান্নার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সূর্যের কিরণ এবং বায়ুর স্পর্শ। যদি রান্নার মধ্যে না পাই আর সেই রান্না যদি আমরা ভোজন করি তাহলে সেটা বিষ তুল্য মানা হয়। এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট আমি ভিডিওতে আলোচনা করেছিলাম। সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যে যদি আমরা রান্না করা যে বস্তু যে বিষয়বস্তু রয়েছে সেখানে সূর্যের কিরণ বা বায়ুর যে প্রকাশ বা বায়ুর যে স্পর্শ সেই রান্নার মধ্যে যাতে পাই, তাহলে সেই রান্না বা সেই সবজি বা সেই যাই কিছু হোক না কেন সেইটা আমরা খেতে পারি 100% জীবাণুমুক্ত। এটাই ছিল সবথেকে প্রথম সূত্র। ঠিক আছে, কেন আমাদের সেই জিনিসটা খাওয়া উচিত? কারণ এটা একটা সূত্রতে লেখা হয়েছে। ঠিক আছে, যদি আমরা সেই জিনিসটা ভোজন না করি, সূর্যপ্রকাশ যদি না পাই, তো সেটা অবশ্যই খাওয়া উচিত নয়। আরেকটা জিনিস সেটা দ্বিতীয় সূত্রতে আলোচনা করা হয়েছিল যে আমরা বিশেষ করে সবথেকে বড় ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে বিশেষ করে আমরা কি করব না, এই যে তিনটে জিনিসকে আমরা ইউজ করব না। ফার্স্ট হচ্ছে প্রেসার কুকার। প্রেসার কুকার আমি বলেছিলাম যে প্রেসার কুকারে কি হয়, রান্না করলে প্রেসার কুকারে সাপোজ আমি ধরে নিচ্ছি প্রেসার কুকারে যদি আমরা অড়হরের ডাল, ঠিক আছে, অড়হরের ডালকে যদি রান্না করি, ঠিক আছে, তাহলে কি হবে না, এই যে অড়হরের ডালটা রয়েছে না, এটা যখন চাষ করা হয় মাঠে, তখন কি হয়, এই মাঠের মধ্যে যখন চাষ করা হয় তখন প্রায় 7 থেকে 8 মাস লেগে যায় সেটাকে পাকতে। ঠিক আছে, এই ডালটা পাকার মানে ঠিকভাবে তৈরি হতে মোটামুটি 8 মাস 9 মাসও লেগে যায়। কেন লেগে যায়? কারণ এটা অনেক দিন টাইম লাগে, এই কারণে যে এর মধ্যে যে ছোট ছোট মাইক্রো নিউট্রন এর মধ্যে যখন জমা হয়, যেটা আমরা যে কারণে আমরা ডাল খাই, যেটার মধ্যে আমরা কি করি প্রোটিন পাই বা আরও যা যা দরকার পুষ্টিগুণ সেগুলো যাতে আমরা পাই, তো সেই জন্য ওই যে কালেকশন রয়েছে ছোট ছোট মাইক্রো নিউট্রনের কালেকশন, সেটা ডালের মধ্যে আসতে অনেক দিন সময় লাগে। আর সেই ডালটা কেন সময় লাগে? কারণ সেটা মাটি থেকে নিতে অনেক গাছটা অনেক সময় লাগে। আর সেই ডাল যদি আমরা কুইক রান্না করি, যেমন প্রেসার কুকারে তাড়াতাড়ি যদি সিদ্ধ করা হয়, প্রেসার কুকারে কি হয় যে আমি বলেইছিলাম আগের দিনই যে প্রেসার কুকারে কি হয়, আমরা নিচে থেকে কি করছি, আগুন দিচ্ছি বা গরম হচ্ছে, ঠিক আছে, তাপ দিচ্ছি, আর উপর থেকে কি হচ্ছে না, বাষ্পটা বাইরে না বেরিয়ে সে কি করছে, বাইরে তো বেরোতে পারছে না কারণ ওটা লক করা রয়েছে এবং একটা সিটি লাগানো হয়েছে। তার ফলে বাষ্পটা ওখানেই রয়েছে এবং বাষ্পটা কি করছে, একটা প্রেসার তৈরি করছে। ঠিক আছে, ডালের উপর একটা প্রেসার দিচ্ছে, তার ফলে কি হচ্ছে, ডালটা সিদ্ধ হচ্ছে না পারফেক্টলি ভাবে। যদি সিদ্ধ হয় তাহলে কি হবে, ওর মধ্যে যে মাইক্রো নিউট্রন রয়েছে যেটা আমাদের শরীরের পক্ষে প্রয়োজন, যার জন্য আমরা ডালটা খাচ্ছি, সেগুলো কিন্তু একটাও তৈরি হবে না। ঠিক আছে, ডালটাকে যখন গাছে আমরা যদি কাঁচা ডাল খাই তাহলে আমরা কি করবো, সেখান থেকে যেগুলো পাওয়া দরকার প্রোটিন, সেগুলো আমরা কিছুই পাবো না। কেন পাবো না? কারণ এটাকে যে জিনিসগুলো আমাদের দরকার, প্রোটিনগুলো দরকার, সেগুলোকে আমাদের কী করতে হবে, রান্না করে সেই জিনিসটাকে বার করতে হবে। অরিজিনাল ফর্মে নেই, সেটাকে তৈরি করে তারপর বার করতে হবে। এটাকে যদি আমরা জোর জবরদস্তি সিদ্ধ করি প্রেশার কুকারের সাহায্যে, তাহলে কী হবে, এর মাইক্রো নিউট্রনগুলো কী হবে, ভেঙে ভেঙে সব নষ্ট হয়ে যাবে। কারণ এটাকে আমি আগেই বলেছিলাম যে এটা একটা ল্যাবে এটাকে টেস্ট করা হয়েছিল। তার ফলে কী হয়েছিল যে এর মধ্যে মানে দুটো টেস্ট করা হয়েছিল। একটা হচ্ছে প্রেশার কুকারের একটা ডাল, যেটাকে বললাম পুরীতে রান্না করা হয়েছিল, মানে পুরীর মন্দিরে যে প্রসাদ তৈরি হয় সেই মাটির তৈরি পাত্রে যে রান্না করা হয়েছিল, সেটাকে টেস্ট করে দেখা গিয়েছিল প্রায় এতে 100% এর যে মাইক্রো নিউট্রন সবগুলোই এর মধ্যে রয়েছে, যা যা থাকা দরকার, যা যা আমাদের শরীরের পক্ষে উপযুক্ত, প্রত্যেকটা সব আমরা পেয়ে যাব। আর যদি প্রেশার কুকারে ওই সেম জিনিস রান্না করা হয় তাহলে সেটাকেও টেস্ট করে দেখা হয় যে সের মধ্যে শুধুমাত্র 7 থেকে 10%ই মাইক্রো নিউট্রন বেঁচে থাকে, বাকি সব শেষ হয়ে যায়, একটাও থাকে না। তাহলে আমরা সেই প্রেশার কুকারের তৈরি খাবার যদি খাই তাহলে কি হবে, যে শুধু খাওয়া হবে পেট ভরার জন্য, বাট সেখানে আমাদের শরীরের কিছু ইমপ্রুভমেন্ট হবে না। ঠিক আছে, এটা ছিল সব থেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস। ঠিক আছে, তাহলে এখন এখানে কোয়েশ্চেন আসে যে আমরা এই যে কি বলবো,
কুকার, এই কুকারের জিনিসটাকে আমরা ব্যবহার করব না। কেন ব্যবহার করব? আমাদের যদি একটু টাইম লাগুক না, সেটা কি হবে, প্রেশার কুকারে কি হচ্ছে, সূর্যের রশ্মির এই যে প্রভাবটাও পাচ্ছে না, বায়ুর স্পর্শও পাচ্ছে না, তাহলে সেটা কোনো খাবারই না। তো এটা না করে আমরা কি করতে পারি, আমরা হয়তো মাটির তৈরি পাত্রে রান্না করতে পারি, যেটা সবথেকে সেফ এবং ভালো। এছাড়া এটা যদি না করতে পারি, তাহলে আমরা আর কি অপশান রয়েছে আমাদের জন্য, আমরা কাঁসার তৈরি জিনিসে রান্না করতে পারি, সেটা একটা ভালো। পিতলের তৈরি জিনিসে রান্না করতে পারি, সেটাও মোটামুটিভাবে ভালো, ঠিক আছে। কিন্তু দস্তা বা অ্যালুমিনিয়ামকে আমরা কখনোই ব্যবহার করব না। এটাই ছিল ফার্স্ট সূত্রে যেটা আমাদেরকে ভাগবত জানিয়েছিল যে এইটাই সবথেকে খারাপ জিনিস। তো এটা আমি বলেইছিলাম যে এইটা বেশি দিনের পুরনো নয়। আমাদের পৃথিবী যেটা আমরা পুরনো দিনে ব্যবহার করতাম, সেটাতে আমাদের এই অ্যালুমিনিয়াম কখনোই ছিল না। এটা তো জাস্ট ইংরেজরা নিয়ে এসেছিলো। তারা আমাদের যে জেলের মধ্যে আমাদের যে যোদ্ধাগুলো ছিল যখন স্বাধীন হওয়ার সময়, যেমন সুভাষচন্দ্র বসু বা আরও যারা বড় বড় ইয়ে রয়েছে, তাদেরকে কমজোর করার জন্য এবং তাদেরকে আস্তে আস্তে মেরে ফেলার জন্য এই দস্তার তৈরি বা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসে তাদেরকে খাবার দেওয়া হতো, এই কারণে দেওয়া হতো। তো এটা আমরা জানি কতটা ভয়ানক একটা বিষাক্ত জিনিস তৈরি করে, খাবারের মধ্যে বিষাক্ত করে ধীরে ধীরে আমাদেরকে কী করে মেরে ফেলে। তো এর পরিবর্তে আমরা মাটির তৈরি জিনিস কিংবা কাঁসার তৈরি বা পিতলের তৈরি জিনিসের উপর রান্না করে সেটা খেতে পারি, তাহলে এটা খুবই ভালো। দ্বিতীয় কথা হচ্ছে মাটির তৈরি জিনিসটা সবথেকে বেশি ভালো, কারণ কি এটাতে স্বাদও খুব ভালো থাকে, অরিজিনাল স্বাদ কোয়ালিটি খুব ভালো, যে একবার খাবে এর মধ্যে যে টেস্টি পাওয়া যাবে সে জীবনে কোনোদিনও ভুলতে পারবে না, ঠিক আছে। নাম্বার ওয়ান, মাটির তৈরি জিনিসে খাবার বানানো উচিত, কারণ আরেকটা প্রসেস রয়েছে, সেটা কারণ কি এর মধ্যে যে 18 মাইক্রোনিউট্রন রয়েছে, 18 ধরনের মাইক্রোনিউট্রন মাটির মধ্যে রয়েছে, যেটা আমাদের শরীরের মধ্যেও রয়েছে সেম জিনিস। আমি আগেও বলেছি পূর্বের ভিডিওতে যে আমাদের শরীরটা যখন যখন মানুষের শরীর যখন মারা যায়, শ্মশানে নিয়ে গিয়ে যখন সেটাকে চিতাতে পুড়িয়ে দেওয়া হয়, সেই যে ছাইটা লাস্টে বেঁচে থাকে না, সেই ছাইটা 20 গ্রামে পরিণত হয়ে যায় একটা এত বড় শরীর। তো সেটাকে যদি টেস্ট করা হয়, তাহলে দেখা যাবে 18 ধরনের এই যে মাইক্রোনিউট্রন রয়েছে মাটির মধ্যে, সেম জিনিস সেগুলো আমরা দেখতে পাবো এখানে, ঠিক আছে। তো এটা সবথেকে বড় জিনিস। তো আমি বললাম এই জিনিসটা। এরপর সবথেকে আরেকটা জিনিস যেটা আমি বলেছিলাম যে করা উচিত নয়, সেটা হচ্ছে ফ্রিজটাকে আমাদেরকে বহিষ্কার করতে হবে। ফ্রিজটা আমাদের জন্য নয়, এটা জাস্ট বিদেশের জন্য। বিদেশে যেই দেশগুলো ঠান্ডার দেশ, যেমন ইউএসএ, কানাডা, জাপান, সুইজারল্যান্ড, জার্মান, ডেনমার্ক ইত্যাদি ইত্যাদি দেশ, এগুলো কি ঠান্ডার দেশ। এইসব দেশে কি হয় না, এইসব দেশে যখন কোনো মেডিসিন দরকার হয়, সেই মেডিসিনগুলোকে একটা টেম্পারেচারে রাখা হয়, পারফেক্ট যাতে থাকে, যাতে নষ্ট না হয়ে যায়। বেশি যদি টেম্পারেচার থাকে তাহলেও নষ্ট হয়ে যাবে, খুব কম যদি থাকে তাহলেও নষ্ট হয়ে যাবে। তাহলে মিডিয়াম একটা টেম্পারেচার দরকার, আর সেই জন্য একটা কী করতে হবে, মেশিন দরকার। সেই জন্য এই মেশিনের আবিষ্কার করা হয়েছিল, যাতে এই যে মিলিটারির জন্য যে লোকগুলো রয়েছে, মিলিটারি পুলিশগুলো রয়েছে, তাদেরকে যাতে সেফলি তাদের মেডিসিন থাকে, সেই জন্য কী করেছিল, এইটা আবিষ্কার করা হয়েছিল, ঠিক আছে। ওই সব দেশে যে অ্যালোপ্যাথিক ওষুধ রয়েছে, সেটাকে যাতে অনেক দিন পর্যন্ত ভালোভাবে রাখতে পারা যায়, যাতে নষ্ট না হয়ে যায়, তার জন্য তারা ফ্রিজের ব্যবস্থা হয়েছিল। কিন্তু তাদের এটা ছিল একটা মজবুরি, ঠিক আছে। আর আমরা সেটা কী করছি, না জেনে না বুঝে তাদের ফলো করে চলেছি, তাদের অনুকরণ চলেছি। এটা একটা খারাপ জিনিস, কারণ আমরা হচ্ছে গরম দেশের মানুষ, আমরা হচ্ছে ঠান্ডা দেশের মানুষ। তাদের আর আমাদের মধ্যে আকাশ জমিন পার্থক্য রয়েছে, তাদের আমরা কোনোভাবেই মেনে চলতে পারি না। তাদের জিনিসগুলো সম্পূর্ণ আলাদা আর আমাদেরগুলো আলাদা। তো আমি বললাম ফ্রিজের মধ্যে কী হয়, আমি বলেছি যে বায়ুর স্পর্শ ওখানে খাবারের মধ্যে পায় না, আর সূর্যের যে ছটা বা আলো রশ্মি সেটাও ওখানে প্রবেশ করতে পারে না। এইভাবে এমন একটা টেকনিক দিয়ে বানানো হয়েছে। এটার মধ্যে সিএফসি রয়েছে, সিএফসি গ্যাস। ফ্রিজটা বানানো হয় সিএফসি গ্যাস। এখানে মোটামুটি 12 ধরনের সিএফসি গ্যাস রয়েছে, যেমন CFC1, CFC2, CFC3, এরকম 12 ধরনের গ্যাস রয়েছে। যেমন ক্লোরিন, ফ্লোরিন, কার্বন ডাইঅক্সাইড, ঠিক আছে। তো ক্লোরিন যদি আমরা ডিকশনারিতে দেখতে যাই, ক্লোরিনের মধ্যে দেখবে প্রথমেই মিনিংটা পেয়ে যাবে যে ক্লোরিন মানে হচ্ছে বিষ মানে আমরা জানি। ফ্লোরিন মানে যদি আমরা দেখতে যাই তাহলে অত্যন্ত বিষ, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইড তো বিষের বাপ,
কিছু বলারই নেই। ঠিক আছে, এই ধরনের 12টা বিষকে আমরা যদি ওই খাবার রাখি ফ্রিজের মধ্যে, তারপর যদি খাই, তাহলে সেটাও আমরা ধীরে ধীরে খাবারের সাথে বিষটা খাচ্ছি। বিষ সাধারণত দু ধরনের হয়, একটা হচ্ছে তাড়াতাড়ি কাজ করে, আরেকটা অনেক দেরিতে কাজ করে। যেমন এক ড্রপ বিষ যদি আমি জিভের মধ্যে দিয়ে দিই, তাহলে কি হবে, হয়তো 1-2 মিনিটের মধ্যেই খতম শরীর, ঠিক আছে, শেষ হয়ে যাবে, মারা যাবে। আর একটা বিষ আছে যেটা 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পরেও ধীরে 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 সেটা কাজ করবে, মানে মারা যাবে। সেটা খুব আস্তে আস্তে কাজ করে। তো এটা হচ্ছে আস্তে আস্তে কাজ, যার জন্য আমরা বুঝতে পারছি না যে আমাদেরকে কীভাবে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে ফ্রিজে এত খারাপ জিনিস, তাহলে আমরা কেন এটাকে ব্যবহার করব? আর যেহেতু বিদেশের লোক ব্যবহার করে, কারণ কি বিদেশের যে টেম্পারেচার সেটা সাধারণত -ডিগ্রির মধ্যে বেশি থাকে, যেমন 40 ডিগ্রি -40 ডিগ্রিতে চলে যায়, তাহলে প্রচণ্ড ঠান্ডা। যদি আমরা নিজেকেই টেস্ট করে দেখতে পারি যে বড় বড় যে বরফের সিলগুলো থাকে, সেটা যদি আমরা চারিদিকে রেখে আর যদি আমরা সেটার মধ্যে শুয়ে পড়ি, তাহলে বুঝতে পারবো যে 5 মিনিট 10 মিনিট থাকার মধ্যেই যে কী অবস্থা হবে আমাদের শরীরটা। ঠিক আছে, পুরো বায়োকেমিস্ট্রি চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো বিদেশের লোক, তাহলে ওরা মোটামুটি 8 মাস 9 মাস সূর্যই দেখতে পায় না, তো তারা কত ঠান্ডার মধ্যে থাকছে, তাদের অবস্থা কীরকম হওয়া উচিত। ঠিক আছে, তো ওদের -40 ডিগ্রি টেম্পারেচার থেকে +15 ডিগ্রি থেকে 20 ডিগ্রি, ঠিক আছে, এই পর্যন্ত ওদের তাপমাত্রার মধ্যে থাকে। ঠিক আছে, এটা প্রায় 8 মাস 9 মাস চলতে থাকে। তো ওই সব দেশে ওদের দরকার, মানে ওদেরকে চাই একটা এমন ডিভাইস যার মধ্যে তারা সমস্ত কিছু খাবার বা আরও অনেক কিছু জিনিস যেগুলোকে রাখতে পারবে সেই ফ্রিজের মধ্যে। ঠিক আছে, যখন তারা হয়তো এমন একটা সময় হলো, সেই সময় অনেক কিছু জিনিস কিনে রেখে নিল এবং ফ্রিজের মধ্যে স্টোর করে রেখে দিল, যেটা তারা সেটাকে পরে ইউজ করতে পারবে। তো এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস একটা, যে আমরা এই জিনিসটাকে বহিষ্কার করব। তো আমরা বুঝতে পারলাম যে ফ্রিজটাকে কেন ব্যবহার করব না, এটাকে আমরা কেন ব্যবহার, এটা যদি আমরা কিনে নিয়েছি বাজারে, তাহলে এটাকে বেশি না ব্যবহার করাই ভালো। এমনকি পুরোপুরিভাবে, আমার হিসাবে পুরোপুরিভাবে এটাকে ছেড়ে দেওয়া উচিত। যদি আমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা শরীর সুস্থ চাই বা রোগ ব্যাধি না চাই, ডাক্তারের কাছে যদি না যেতে চাই, ওষুধ যদি না খেতে চাই, ঠিক আছে, তাহলে আমরা ফ্রিজকে ব্যবহার করব না। কারণ এটা বিষাক্ত গ্যাস তৈরি করে। আর আমরা গুগলে সার্চ করে দেখতে পারি এর মধ্যে যে গ্যাসগুলো ব্যবহার করা হয় সেগুলো কতটা ক্ষতি করে আমাদের শরীরে, বা আমাদের বাড়ির মধ্যে যে গ্যাসগুলো ছড়ায় তাতেও অনেক হয়। কারণ এই যে গ্যাস রয়েছে না, এগুলোকে স্টিলকেও ভেদ করে, যে ব্যাপক, মানে কী বলবো, এটা একটা শক্তি সম্পন্ন এগুলো গ্যাস। ঠিক আছে, তো এটা ছিল। আরেকটা জিনিস আমি যে জিনিসটা বারণ করেছিলাম ইউজ করার জন্য, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ ওভেন। এটাও একটা খারাপ জিনিস। মাইক্রোওয়েভ ওভেন কি, এটা একটা এমন একটা টেকনিক জিনিস যেটা কী করে গরম করে, তবে এক সাইডটা গরম করে। ঠিক আছে, এটার মধ্যে জল দরকার হয় না। হ্যাঁ, তো এটা ভালো জিনিস নয়। আমাদের যদি কোনো জিনিস গরম করতে হয়, তাহলে আমরা চারিদিক থেকে যদি সেই জিনিসটাকে গরম করি, তারপর যদি আমরা সেটাকে খাই, তাহলে সেটা ভালো হয়। এবং এটাতে কী হয়, এটা তো সূর্যের আলো বা বায়ুর স্পর্শ হয় না, আর এটা এক সাইড থেকে গরম করে। বললাম শুধু জলেই পারে সব দিক থেকে একটা জিনিসকে গরম করতে। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কী বলবো, লাইন বলা যেতে পারে। জলেই পারে সব জিনিসকে চারিদিক থেকে গরম করতে, কিন্তু এটা এক সাইড থেকে গরম করে, বাকিটা অটোমেটিক্যালি গরম হতে থাকে। তো এটাও খারাপ, এটাও আমরা ব্যবহার করব না। ঠিক আছে, তো মানে আমরা আগে জেনেছিলাম রান্না করার সময় পবন এবং সূর্যের স্পর্শ করা রান্না অবশ্যই আমাদেরকে খাওয়া উচিত। আর রান্না করার 48 মিনিটের মধ্যে খাবারটাকে খেয়ে নিতে হবে, না হলে ধীরে ধীরে কী হবে, এর পুষ্টিগুণ নষ্ট হতে থাকবে। আর সেই জিনিসটাকে আমরা যদি গ্রহণ করি, তাহলে সেটাতে আমরা কিছুই পাবো না, জাস্ট শুধু পেট ভরার জন্য খাওয়া হবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে বাসি জিনিস খাওয়া, এটাকে আমরা অনেকেই হয়তো বাসি জিনিস ব্যবহার করে থাকে, 12 ঘন্টা বা 24 ঘন্টা পর সেটাকে খাই। এটা তো খাওয়া উচিতই নয়, কারণ কি এটা একটা জাস্ট বিষ তুলে, এমনকি তাদের পশুদেরকেও এটা খাওয়ানো উচিত নয়। তবে 365 দিন, বছরে 365 দিন, 365 দিনের মধ্যে একদিন রয়েছে বছরে, সেই দিন কিন্তু বাসি জিনিস খাওয়া হয়। তার কারণ আছে, যেটা শাস্ত্র উল্লেখ করা হয়েছে, সেদিনকে খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। এটা অষ্টাঙ্গ হৃদয়ম রয়েছে। কেন এটা সায়েন্টিফিক্যালি প্রুভ রয়েছে। কেন না, তার কারণ হচ্ছে যে আমাদের শরীরটা কী হয়, বাত, পিত্ত এবং কফ
একে নিয়ন্ত্রণ রাখার জন্য কি হয় না, বাসি খাবার একদিন খাওয়া উচিত। কারণ বাসি খাবারে কি হয়, পুষ্টিগুণ থাকে না, কিছুই থাকে না, প্রোটিন থাকে না, সব কিছু নষ্ট হয়ে যায়। তো সেই জন্য একদিন খাওয়া হয়, যেটা আমরা কি বলি সরস্বতী পুজোর পরের দিন যে সিজানো হয় না, তখন সেই দিনকে বাসি খাবারই খাওয়া হয়। তো সেই দিন হয়তো ফ্রিজে দরকার হতে পারে, বা আমরা ফ্রিজ নাও ব্যবহার করতে পারি, তখন এমনিতেই ঠান্ডার সময় থাকে। তো সেই দিনকে একদিন বাসি খাবার খাওয়া উচিত, তাহলে কি হয় শরীরটা ঠিক থাকে। তবে একদিন বাস, আর কোনো দিন না, এটা দেওয়া হয়েছে, ঠিক আছে। সেদিন খেলে আমাদের শরীরের অনেক কাজ করে, সেটা ওষুধের কাজ করে, এটা একটা ভ্যাকসিন নেওয়ার মতো, ঠিক আছে। যদিও ভ্যাকসিনের কোনো কাজ হয় না, কিন্তু এটাতে অনেক কাজ হয়, শরীর সুস্থ থাকে, ঠিক আছে। আমাদের যে বললাম আমি বাত পিত্ত কফ এগুলো কি থাকে, মেনটেন থাকে, এগুলো কী থাকে, এগুলো একদম পুরোপুরি ঠিক থাকে, যাতে না বেড়ে যায়, সব সন্তুলন না হারিয়ে যায়, ঠিক আছে। তো এটা করা উচিত। আমরা যে রুটি খাচ্ছি না, রুটি খাচ্ছি যেটা আটার রুটি, সেটা অবশ্যই কি বলবো, যে পিষানো হয় না চাকি দিয়ে, সেটা তাড়াতাড়ির মধ্যেই পেশানো উচিত। যেমন আজকে পেশালাম, সেটা 15 দিনের মধ্যে খেয়ে নেওয়া উচিত। আর সব থেকে বড় কথা হচ্ছে, যদি আমরা কোনো আটা বা কোনো গমকে যখন আমরা এটাকে পিষছি, সেটা যদি চাকির সাহায্যে পিষা হয়, যেমন আগেকার দিনে চাকি এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গমকে পেষা হতো, বা কোনো ডালকে পেষা হতো, যে কোনো জিনিসকে পেষা, তারপরে সেটাকে আটা তৈরি করে তারপরে সেটাকে গরম গরম খাওয়া হতো, সেটার একটা মজাই আলাদা, এবং ওর মধ্যে দারুণ কাজ হয়, ঠিক আছে, প্রচুর কাজ হয়। কারণ কি, অনেক ফ্যাট নষ্ট হয়ে যায়, হ্যাঁ, ডায়াবেটিস হয় না, কোলেস্টেরল বাড়ে না, বিশাল ওটা যে ব্যথা থাকে জয়েন্টের, সেগুলো চলে যায় যদি কেউ করতে পারে। গম নিয়ে সেটা 15 মিনিট যদি চালাই, আর ওটার মধ্যে যে আটা তৈরি হবে, এবং সেই আটাটা যদি রুটি বানিয়ে সঙ্গে সঙ্গে গরম গরম খাই, তাহলে এটার মধ্যে এটা যদি করে 2-3 মাস 4 মাস, তো বুঝতে পারবে যে কতটা রেজাল্ট হয়েছে। খুব কাজের জিনিস এটাও। তবে এটার মধ্যে যেমন আমরা কী করি, আমাদের তো চাকি নেই, আর তাহলে আমাদেরকে যে ইলেকট্রিক্যাল যে চাকি রয়েছে, যেটা আমরা গমটাকে আটা করে নিয়ে আসি, সেটা যদি করি, তাহলে সেটা অবশ্যই 15 দিন এর বেশি ইউজ করা যাবে না, ঠিক আছে। গম হলে বা অন্য কোনো হলে তার থেকে কম, ঠিক আছে। জোয়ার বা বাজরা বা অন্য কিছু হলে, তাহলে সেটা মাত্র 6-7 দিন ব্যবহার করা যেতে পারে, তাহলে সেটা ভালো থাকবে। যেহেতু আমরা কম কম করে খাবো, তাহলে কম বেশি করে আটা পেশানোর কোনো দরকার নেই, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট। আর এটাতে একটা বিশাল বড় কাজ হয়, যে আমি চাকিটার কথা বললাম, সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। চাকিটা হচ্ছে একটা মেশিন। যদি বাড়িতে গর্ভবতী মা থাকে কোনো, তাহলে কি হবে, যদি সে চাকি ব্যবহার করে প্রতিদিন সকাল সকাল 15 মিনিট করে, বা সারাদিনে 15 মিনিট করে, প্রতিদিন 15 মিনিট, তাহলে কি হবে, মায়ের মধ্যে যে গর্ভাশয় রয়েছে না, সের মধ্যে যে ফ্লেক্সিবিলিটি নিয়ে আসে ওই চাকি, তাতে কি হয় না, সে যদি 7 মাস 8 মাস, মানে বাচ্চা 8 মাস বা 7 মাস থাকা পর্যন্ত সে যদি ব্যবহার করে, তাহলে এটা একদম গ্যারেন্টি যে তার সিজারিয়ান করার দরকার হবে না, ঠিক আছে। তার নর্ম্যালভাবেই বাচ্চা প্রসব করতে পারবে। এর থেকে বড় জিনিস আর কিছু নেই। যদি কোনো মা যদি 15 মিনিট করে প্রতিদিন চাকি চালায় চাকিতে, ঠিক আছে, সেটাতে হয়তো কিছু গম পিষতে পারে, বা কিছু ডাল বা কিছু জিনিস দিয়ে দিল সেটার মধ্যে পিষে, তাহলে কি হবে, এতে 7 মাস পর্যন্ত করে, ঠিক আছে, তাহলে কি হবে, যে ওকে সিজারিয়ান করা দরকার হবে না, গ্যারেন্টি, ঠিক আছে। এর সাথে আরেকটা জিনিস অবশ্যই যোগ হয়ে যায়, যেটা হচ্ছে যে আমরা এখনকার দিনে কি করি না, এই যে মিক্সচার মেশিন ও মশলা বাটি, এর পরিবর্তে যদি আমরা সিল বাটা দিয়ে মশলা বাটি, তাহলে এটা তো যে পেটের মধ্যে যে গর্ভাশয় রয়েছে, এটাও কিন্তু একটা কি বলবো, এটা আমাদের যে একটা সংকোচন এবং প্রসারণ হয়, তার ফলেও একটা খুব দারুণ কাজ হয়, যাতে কি হয় না, এটা গর্ভাশয়টা ফ্লেক্সিবিলিটি হয়, এবং এতেও কিন্তু নর্মাল বাচ্চা হওয়ার 100% সম্ভাবনা, ঠিক আছে। তো এই দুটো জিনিস, এছাড়াও আরেকটা জিনিস আমার মাথায় আসছে, যেটা হচ্ছে আমি আগেই বললাম, যে রুটি তৈরি করার সময় যদি চাকি বেলনা দিয়ে সেই রুটিটাকে বেলা হয়, তাহলে কিন্তু একটা দারুণ কাজ হবে। একবার ফিলিপিন্স থেকে এক মহিলা আর এক দাম্পত্য, ওরা দুজন কি হয়, একবার ইন্ডিয়াতে এসেছিল বেড়াতে। তো তারা দেখলো যে খুব সুন্দর এখানে অনেক কিছু রয়েছে। তো সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যারা দেখতে পাবে, সেটা হচ্ছে যে আমাদের ইন্ডিয়াতে যে মহিলারা, মানে একটা বিয়ে ঘর ছিল সেখানে, আর ওখানে কি হয় না, বিয়ে ঘরের আমাদের ইন্ডিয়াতে একটা ব্যাপার আছে, গ্রামের মধ্যে যদি কারো বাড়ি বিয়েতে থাকে, তার আশেপাশের ঘরগুলো কি হয়, তাদের বাড়িতে চলে আসে মহিলাগুলো, এবং তাদেরকে হেল্প করে দেয় রান্না করতে, করতে। তো সেখানে কি রুটি করা হচ্ছিল, রুটি বেলা হচ্ছিল, যেগুলো হয়। তো
এখানে দেখলো যে রুটি বেলার মধ্যে যে ওই যে বিদেশ থেকে যে ভদ্র মহিলাটা ছিল, ও দেখছিল যে এই যে বেল্লাটা হচ্ছে, বেল্লাটার মধ্যে যে রুটিগুলো তৈরি হচ্ছে একদম পুরো 100% গোল, 100% গোল। তো ও দেখে অবাক যে হাতের তৈরি রুটি কিভাবে 100% গোল হতে পারে, কারণ সে সেটা কল্পনাও করতে পারেনি যে হাতের তৈরি রুটি 100% গোল হতে পারে। ও ভাবছিল আগে, ওর মধ্যে একটা মানে আইডিয়া ছিল যে এটা হয়তো মেশিনের সাহায্যে করা হয় রুটিটা, ঠিক আছে। কিন্তু ও বিশ্বাস করতে পারি না, সে যে ক্যামেরা নিয়ে এসেছিল যে পুরো রিলটা, সেই রিলটাতে কিন্তু ওই শুধু রুটিগুলোকেই ফটো তুলেই ও নিজের রিলটাকে শেষ করে দিয়েছিল। এবং সে যখন বাড়ি যাচ্ছিল, লাস্ট রিটার্ন হচ্ছিল, তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে ইন্ডিয়ার মধ্যে সব থেকে ভালো জিনিস কী দেখলে। তো ও বললো এই যে রুটি তৈরি হচ্ছে এখানে, কিন্তু এই জিনিসটা যে 100% গোল হচ্ছে, এটা একটা বিরাট ব্যাপার। এই জিনিসটা আমি সব থেকে ভালো জিনিস আমি এখানে দেখলাম। আর এটা শুধুমাত্র একজন নয়, প্রত্যেকেই সেটা করতে জানে, ঠিক আছে। বাচ্চা থেকে শুরু করে প্রায় মোটামুটি বোন যেগুলো থাকে বাড়িতে, সে সবাই প্রায় এই জিনিসটা করতে পারে। তো এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা আমি নতুন জিনিস দেখলাম। আমাদের বিদেশে বা ওরা বলেছিল যে বিদেশে যে কোনো আমি কান্ট্রিগুলো বললাম, সেটা ইউএসএ হতে পারে, কানাডা হতে পারে, জাপান হতে পারে, সুইজারল্যান্ড হতে পারে, ঠিক আছে, জার্মান হতে পারে, বা ডেনমার্ক হতে পারে, বা এরকম ধরনের প্রায় 50-60টা কান্ট্রি আছে যেগুলো ঠান্ডার দেশের কান্ট্রি, ঠিক আছে। তো সেগুলোতে তারা তো রুটি করতে জানেই না কীভাবে রুটি তৈরি করতে হয়, ঠিক আছে। তারা তার নতুন জিনিস তারা কী করে তৈরি করে খায় না, তারা মেশিনের জিনিস যেগুলো পাউরুটি, ডবল রুটি, ঠিক আছে, পিৎজা, বার্গার, এইসব জিনিসগুলো তারা খায়, যেগুলো তারা সেগুলো কি না তারা 3 মাস 4 মাস ধরে তৈরি হতে টাইম লাগে, মানে যেগুলো আমরা বলি পচা জিনিস। তো পচা জিনিস থেকে তৈরি করে তারা খায়, তারা অরিজিনাল পারফেক্ট গরম গরম জিনিস তারা কখনোই খায় না। তো এটা ছিল ওইখানের একটা খবর। তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য আমি আজকে আর বেশি টাইম না নিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করব। পরবর্তী আরও নতুন টপিক নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।